আজ মনমিতালিতে দেখা হলো আমাদের ভুলন দেবনাথের সাথে। এখানেই বসে আছি, তার স্বাদের স্কুল সুতারগাছি প্রাথমিক বিদ্যালয়, শিমুরালিতে অবস্থিত। ওর বাড়ি এখানেই। আজই চলে এলাম ওরই কাছে, মনমিতালিতে, কিছুক্ষণ ওর সাথে আড্ডা দেওয়ার জন্যে। সেই পুরনো ভুলনকেই আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্যে, যেটা এই মনমিতালির প্রধান উদ্দেশ্য। ভুলন, তোর সাথে আমাদের দেখা 1989 সালে। 89 সালে, হ্যাঁ ঠিক। 1989 সালে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আমাদের সবার দেখা। এখানে যারা আছে সবাই 1989 সালে ভর্তি হয়েছিল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। তো তুই কলেজে যাবার আগে তোর প্রাথমিক দিনের গল্পগুলো যদি বলিস, কোথা থেকে পড়াশোনা শুরু করলি, কোথায় জন্ম, কোন স্কুলে পড়লি? আমার জন্ম শিমুরালিতে। আচ্ছা। জন্ম শিমুরালিতে, চাদুরিয়া পঞ্চায়েত অধীনে। আর পড়াশোনা প্রাইমারি স্কুলটার নাম হচ্ছে হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ি। তারপরে 5 থেকে মাধ্যমিক অবধি পড়ি শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন, শিমুরালিতে অবস্থিত। কিন্তু এখানেও পড়ার একটা নতুন অভিজ্ঞতার গল্প আছে, যে এই যখন প্রাইমারি থেকে হাই স্কুলে আসি, আমাদের সঙ্গে তখন খুব সম্ভ্রান্ত বংশীয় ছাত্রছাত্রীরা পড়তো। আমি সবচেয়ে তাদের মধ্যে আর্থিক অবস্থা তাদের মধ্যে সবচেয়ে কমা ছিল। যেমন প্রসেনজিৎ, আমাদের বন্ধু সন্দীপ বলেছিল, এদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো ছিল আর কি। আমি তাদের মধ্যে অর্থনৈতিক অবস্থায় কম ছিল। তা সত্ত্বেও আমি যেহেতু মেধাবী ছাত্র ছিলাম, কম্পিটিশানে আমার সাথে এরা পারতো না আর কি। কিন্তু সবসময় আমাকে ব্যাক সাইডে রাখার তাদের একটা প্রবণতা ছিল। টিচাররাও সেরকম মনোভাব ছিল, কিন্তু কোনো দিন আমাকে দমিয়ে রাখতে পারিনি। আমি যত প্রতি বছরই ফার্স্ট হতাম, কিন্তু আমাকে সবসময় বি সেকশানে দিত। এটা তখন একটা ছিল এরকম ব্যাপার, এ সেকশন বি সেকশন। কিন্তু আমাকে মাধ্যমিকে, যে আমাদের যে সেকেন্ড বয় ছিল তার বাবা ছিল তখনকার দিনে চার্টার অ্যাকাউন্টে। এবার সম্ভ্রান্ত বংশীয় ছেলে, আমি অর্থনৈতিক অবস্থা সবচেয়ে কমা, আমাকে সবসময় দমিয়ে রাখতো। কিন্তু মাধ্যমিকে আমি যখন সবচেয়ে বেশি নম্বর পেয়ে রামলাল একাডেমিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে রামলাল একাডেমিতে সায়েন্সে ভর্তি হই, তখন থেকে যা এই টিচাররা আমার উপরে একটা সহানুভূতিশীল হলো। সেখান থেকে তারপরে আস্তে আস্তে কলেজে, আরবিসি কলেজে ভর্তি হলাম বায়োসায়েন্সে। সে ভর্তি হওয়ার পরেই তোদের সাথে দেখা, বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে পরিচয় হতো। সেখান থেকে নানা বন্ধুবান্ধবের সঙ্গে পড়তে যেতাম ভাটপাড়াতে। আচ্ছা, এই যে প্রাথমিক স্কুল করে গেলি, তো কী বলি, কোন প্রাথমিক স্কুল? হরসুন্দরী প্রাথমিক স্কুল। তো প্রাথমিক স্কুলে মানে ও আমাদের মধ্যে বেশ শান্তশিষ্ট একজন বন্ধু। তুই বরাবরই শান্তশিষ্ট ছিলি না? ছোটোবেলায় একটু ডানপিটে ছিলি? ডানপিটে আমি ছিলাম না খুব একটা, কিন্তু শান্তশিষ্ট, বাবা মা বলে খুব একটা জানতো, কথাবার্তা শুনতো, কিন্তু শান্তশিষ্টই শিষ্ট। কিন্তু স্কুলের স্যাররা আমাকে খুব ভালোবাসতো। মানে স্কুলে কোনো সময় দুষ্টুমি করতিস? দুষ্টুমি করতাম, মানে স্যাররা কোনো সময় মারতো না। কিন্তু একটা আমাদের একটা স্যার ছিল সুবল স্যার বলে, ওনার একটা ছিল, সব ছেলে বাচ্চাদের সবসময় একটুখানি উত্তপ্ত করা, মানে যারা হাসি খুশিতে থাকতো ওকে একটু উত্তপ্ত করে দেবে। বিভিন্ন জায়গায় একটু হয়তো পেটের মধ্যে একটু দিয়ে চিমটি দিলে দিয়ে তাকে হাসাবে, খেলাবে, যাতে চুপচাপ না বসে থাকতে, এরকম করতো। মানে স্কুল জীবনটা তো খুব আনন্দে কেটেছে, নিস্তরঙ্গ নদীর মতো, খুব বেশি উথাল পাতা হয়নি। পালিয়েছিস? স্কুল থেকে স্কুল লাইফে পালাইনি, কিন্তু কলেজের থেকে কলেজে উঠে আমি পালিয়েছি। মিথ্যা কথা বলার নেই, কলেজে উঠে সিনেমা হলে সিনেমাও দেখতে গেছি। স্কুলে স্কুলে যাইনি। মাধ্যমিকের পরে আমরা যেদিন মাধ্যমিক শেষ হয়েছিল সেদিন আমরা চাকদা সিনেমা হলে সিনেমা দেখতে গেছি। আমাদের মধ্যে অনেকের প্রবণতা ছিল, হয়তো আমারও ছিল, প্রবণতা ছিল যে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাবো। না, স্কুল লাইফে এটা একটা সাধারণ প্রবণতা। না, স্কুল লাইফে করিনি, কিন্তু কলেজ লাইফে করেছি। নুনশো দেখতে যাবো। নুনশো দেখিনি, তাই এমনি
দেশও দেখেছি। কি দেশও কি একটা না, দুটো সিনেমাও দেখেছি, এমন নাকি দুটো সিনেমাতে হুগলিতে যেও দেখেছি। সে আমাদের পার্টনার ছিল আমাদের। মানে তাহলে তুই বলছিস স্কুল লাইফে তো পাকনা গজায়নি? না, পাকনা গজায়নি, স্কুল লাইফেও পাকনা গজায়নি, যা গজিয়েছে কলেজ কলেজ লাইফে। আচ্ছা, আর যেহেতু কলেজে আর নৈহাটি কলেজে পড়তাম, গঙ্গার নৌকো পার হয়ে ওখানে আমাদের গঙ্গার হাতছানি দিত, হ্যাঁ? ওইখানে গঙ্গার উথালি হাওয়ায় ট্রেনে নিয়ে যেত ওপাশে হুগলি মহসিন কলেজ। মহসিন কলেজে ওখান থেকে যে বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের কৌশিক বলে একটা বন্ধু ছিল, এইখানে সুমনিতে বাড়ি বলে ওই কৌশিক। হ্যাঁ কৌশিক, ওর চক্রবর্তী। চক্রবর্তী চিনিস নাকি? হ্যাঁ, চিনো না কেন? ও কৌশিক চক্রবর্তী এখন ও তো বটানিতে না, ইংলিশ অনার্স ছিল। ইংলিশ আসছে না, ওই কৌশিক না, ও তো কৌশিক ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা এ ইংলিশ অনার্স, না, ও এটা এখন শুনতে ওই ইয়েতে সার্কেল ইন্সপেক্টর আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সাথে ও ইংলিশ অনার্স পড়তো ইয়েতে চুটিরা কলেজে, ওর সাথে গিয়ে ওই সিনেমা দেখতাম। মানে ওর নেশা ছিল খুব সিনেমা দেখা। আচ্ছা। তাই এবার পার্টনার পেতো না, তোকে ডেকে নিত? আমাকে ডেকে নিয়ে যেত। মানে তখন তো ডাকতে পারতো না, আগে থেকে পরিকল্পনা করতো? পরিকল্পনা যাওয়ার সময় বলতে যাওয়ার আজকে সময়। কলেজে। তখন তো মোবাইল ছিল না। হ্যাঁ, না, তখন মোবাইল ছিল না, কিন্তু সিনেমা দেখতে বোম্বাই আমাদের প্রসেনজিৎ দেখেছে। হ্যাঁ, প্রসেনজিৎ দেখেছি, একই তো, আমরা তো একই ইয়েতে সঙ্গে পড়তে যেতাম, সঞ্চিতা, আমি, সুকেন, সবাই একসঙ্গেই পড়তে যেতাম। হ্যাঁ, কলেজে তো অনেকেই যেতাম। না, এরা এক জায়গায় পড়তাম, আমরা ওই ইয়ের কাছে ভাটপাড়ায় পড়তে যেতাম। স্কুল লাইফে চিন্তা ভাবনা, স্কুল লাইফে কজন পালিয়েছে? না, স্কুল লাইফে খুব পড়ায়নি। এমনও যে মানে স্কুলের জন্য বাড়িতে পেটানি খেয়েছিস? না, স্কুলের জন্য বাড়িতে পেটানি খাইনি, তো ওই ওই ইয়ের সময় অনেক সময় বিকেলবেলা খেলতে যেতাম। ফুটবল খেলার একটা নেশা ছিল। আচ্ছা। এই নিয়ে খেলতে খেলতে হয়তো রাত হয়ে গেল, বন্ধু বান্ধব খেলছে, তখনকার দিনে তো বাবা মা অত সচেতন ছিল না। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও আসছে না, এসে তারপরে আসলেই এবার বকুনি খেতাম। একদিন স্কুলে ক্লাস ফাঁকি দিসনি? ক্লাস না, স্কুলে কাছেই তো খেলার মানে মাঠ। নিরেট একবার ভালো ছিল, নিখাত ভালো ছিল আমাদের ভুলান। সেই রকম ইয়েও আমার কোনো মনে পড়ে না। তা আমাদের পাশে, স্কুলের পাশেই বড় খেলার মাঠ, সংস্কৃত সঙ্গে খেলার মাঠ, সেখানে খেলা সবসময় ব্যবস্থা আছে, এখনও আছে, বাচ্চাদের ট্রেনিং দেয়, সেখানে খেলার ভালো ব্যবস্থা আছে। তো এই যে স্কুল পাস করলি, স্কুল পাস করে কলেজ গেলি, কলেজ যাওয়ার পরে এই যে চাকরি, এই মধ্যখানে পিরিয়ডটা? হ্যাঁ, মাঝখানে প্রায় আমি 91 সালের পর চাকরির জন্য চেষ্টা করি। প্রায় 10 বছর চাকরির জন্য চেষ্টা করে, যখন চাকরি হয়নি, তারপরে আমি শিমিরুল উপেন্দ্র বিদ্যাভবনে একটা টেম্পোরারি পোস্টে পার্ট টাইম টিচার করি। তারপরে 2004 সালে সেখান থেকে প্যারা টিচারে নিযুক্ত হই। 10 সালে থেকে এইখানে প্রাইমারি চাকরি পাই। এখন এখন ওই প্রাইমারি চাকরি করছি। তার আগে আমি একটা যে ভালো চাকরি পেয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে যেতে দেয়নি। সেটা গেলে হয়তো আমার লাইফটা একটু পরিবর্তন হতো, কিন্তু ওই আর্মির চাকরি অনেকেই পছন্দ করে না। আমারও পছন্দ ছিল না। ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল স্কুলে চাকরি করব, হাই স্কুলে, কিন্তু সেই সৌভাগ্য হয়তো 10 বছর হয়েছে, কিন্তু তারপরে আবার প্রাইমারিতে ঘুরে আসতে হয়েছে। তো এই যে তোর হাই স্কুলে চাকরি করার ইচ্ছে ছিল, এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আজকে এত শিশুরা আসছে, খেলছে, বদমাশি করছে, চেঁচাচ্ছে, ভাঙচুর করছে, প্রতিদিন আসছে যাচ্ছে, এই যে এইগুলো পেয়েছিস, কিন্তু পাসনি তোর হাই স্কুলের চাকরি হওয়ার স্বপ্ন। এই যে স্বপ্ন ভঙ্গ হয়েছে যে প্রাইমারি স্কুল, এই জন্য তোর মনে কোনো আক্ষেপ? না, আক্ষেপ প্রথম একটু চাকরি যখন হাই স্কুল থেকে প্রাইমারিতে এসেছি, তখন একটুখানি খারাপ লাগতো যে হাই স্কুলে চাকরি করে প্রাইমারিতে এসেছি, এখানে তো দেওয়ার কিছু নেই। কিন্তু হাই স্কুলে অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু সেই প্রাইমারিতে দেওয়ার নেই। কিন্তু এখন যত দিন যাচ্ছে, বাচ্চাদের ভালোবাসতে সেইগুলো আস্তে আস্তে ভুলে গেছি। এখন প্রাইমারিটা ভালো লাগে আর কি, আনন্দ বাচ্চাদের সঙ্গে থাকে। এই যে বাচ্চারা এসে, সকাল এসে এত বাচ্চারা আসে, চেঁচামেচি, হই হট্টগোল, এটা ভাঙছে, ওটা করছে, এখানে চলে যাচ্ছে, এই যে একটা অন্যায় আর কি, আমাদের শিশু সুলভ যে অন্যায়গুলো, মানে রাগ হয় না? না, রাগ হয় না। মাঝে মাঝে মনে হয় যে পরিবেশটা যেন একটু ভালো হলে ভালো হতো আর কি। আমাদের এখানে যেসব বাচ্চারা আসে, একেবারে অর্থনৈতিক অবস্থা তাদের খুব খারাপ, সামাজিক অবস্থাও খারাপ। ভালো ফ্যামিলির বাচ্চা আসলে হয়তো আরও ভালো হতো, কিন্তু সেরকম বাচ্চা খুব একটা আমরা পাই না। হয়তো শতকরা
20 জন পাই, আর 80 জন একেবারে বিলো স্ট্যান্ডার্ড। তাদের হয়তো বাবা মা বাড়িতেই থাকে না, কাজে সকালবেলা বেরিয়ে যায়, বাচ্চারা মানে আসে। সেই সব বাচ্চারা আসছে যারা অর্থনৈতিকভাবে খুব দুর্বল দুর্বল, শ্রেণী, হ্যাঁ। যাদের মানে হয়তো স্কুলটাই তাদের থাকার হ্যাঁ, জায়গা বা খাবার হ্যাঁ, জায়গা। খাওয়ার জায়গা। এখানে খাওয়ার ব্যবস্থা না থাকলে সেই দিন হয়তো বাচ্চাও আসবে না। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে এইসবের মধ্যে তুই মানে তোর হাই স্কুলের চাকরি, তারপর প্যারাটিচার থেকে এখানে প্রাইমারি স্কুলের মাস্টার, এই যে লাইফটার মধ্যে তুই মানে তোর মিসেসকে কোথায় পেলি এর মধ্যে? আমি তুই তো খুব ব্যস্ত ছিলি, এর মধ্যে এলো কি করে? মিসেসকে আমরা তো আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছে, আমাদের এমনি ইয়ে হয়নি, সোশ্যাল ম্যারেজ। আমি 2000 যখন 4-এ প্যারা টিচার পাই, তারপরে 6 সালে 2 বছর পরে বিয়ের জন্য দেখা দেখি ইয়ে করি। তখন আমার দিদি বাড়ি বাতকুল্লা, দিদি ওইখানে ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে, তারপরেই আমাদের ওইখান থেকে মানে তোদের প্রেম করে বিয়ে নয়, বিয়ে করে প্রেম? হ্যাঁ, বিয়ে করে প্রেম। আচ্ছা আচ্ছা আমার মিসেস খুব ভালো আর কি। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো আছে বলে যে তুই এত ভালো আছিস, সত্যি কথা। তো এই যে এত সবের মধ্যে সারাদিন তো তুই স্কুলে, সারাদিন তো স্কুলে, হ্যাঁ, সারাদিন তো স্কুলে কেটেছে। এই যে স্কুল এখনও হয়ে গেছে, আমি এসে দেখলাম ও স্কুলের আনুষঙ্গিক আরও অনেক কাজকর্ম নিয়ে থাকে, এবং জানলাম ওর কাছে ও প্রতিদিন প্রায় এরকম স্কুল শেষ হয়ে গেলো বাড়ি ফিরতে ফিরতে 5টা 5:30 বেজে যায়। এই যে এতটা সময় এনগেজ হয়ে যায়, এই যে জীবনটা একঘেয়েমি হয়ে যায়, এর জন্যে কখনো বেড়াতে যাস বা বেড়াতে ভালো লাগে? বেড়াতে খুব একটা দূরে যায় না, তো ওই দিদির বাড়ি বা আমরা সব কলকাতার দিকে যাতায়াত করি। আচ্ছা, দূরে বেড়ানো হয় না, গরমের ছুটিতে হয়তো একটু ওই দীঘার দিকে যাই, এইটাই। খুব দূরে যাওয়া হয়নি, কিন্তু দূরে যেতে ইচ্ছা করে, কিন্তু সব সময় পাওয়া হয় না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি। অনেক সমস্যা আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকা খুব সমস্যা হয়। আমি যদি বেরোই তাহলে তাদের অন্যদেরও ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। কিন্তু সবার সঙ্গে যেহেতু থাকে, যেহেতু সেই জন্য জয়েন্ট ফ্যামিলিতে দূরে যাওয়া যায় না। কিন্তু বিপদে পড়লে যেতে হয়। আমার মেয়ে যখন ছিল তখন আমার বাধ্য হয়ে আমাকে ব্যাঙ্গালোরে থাকতে হয়েছিল, 1 মাস ছিলাম। তাছাড়া এমনি দার্জিলিং গিয়েছিলাম অনেক দিন আগে আর কি, তাছাড়া দূরে যাইনি কোথাও বেড়াতে। মানে তুই এইটা মানে দূরে কোথাও যাওয়ার ইচ্ছে করে না? এই বেশ কদিন বাড়ি যাই, হ্যাঁ, ইচ্ছা করে, কিন্তু মানে এই স্কুল নিয়েই তো সব মিডিয়া। না, শখ মিটে না, যেতে ইচ্ছা করে। এখন বন্ধু বান্ধবরা যেতে বলে, এই যে সেদিন বলছিল সবাই, এই সাইরাং করে চ একটু মালদা ঘুরে আসি 3-4 দিনের ট্যুরে। তা মনে হয় আমরা যাবো কদিন পরেই, সাইরাঙে করে এখান থেকে রানাঘাট হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, তুই তো স্কুলে বেশ ভালো ছেলে ছিলি এবং ফার্স্ট হতেই বলেছিস, মানে পুরো স্কুল লাইফটা তোর কারিকুলার গ্রাফটা বেশ সুন্দর। আমি এর মধ্যে কি কোনো প্রেমের হাতছানি আসেনি? হ্যাঁ, আসেনি তা নয়, এসছে। অস্বীকার করে? অস্বীকারও করিনি, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যামিলির দিকে তাকিয়ে আমাকে এড়িয়ে চলতে হয়েছে। খুব সংযত ছেলে, এড়িয়ে যেতে মানে মন উড়ে গেলেও তুমি উড়ে যাও না। না, আচ্ছা, এই যে তুই বেশ ভালো ছিলি, মানে সবাইকে আমি প্রশ্ন করি, বেশ ভালো ছিলি, সংসার, কর্মক্ষেত্র, এর মধ্যে এই যে 89 সার্ভিসেন্স ঢুকলো, এই 89 সার্ভিসেন্স সম্বন্ধে মানে যে ঢুকলো তোর জীবনে একটা মানে একটা ডিস্টার্বেন্স মনে হয়নি? এটা কখনো এত ছেলেপিলে হঠাৎ করে ঢুকে বললো? ডিস্টার্ব কি, খুব ভালো লাগে। আমি প্রতিদিন হয়তো মন্তব্য খুব একটা করি না, কিন্তু আমি প্রতিদিন রাত্রিবেলা উঠে ওই গ্রুপটা দেখি, কিন্তু সময় দিতে পারি না, যেহেতু আমি যা চাকরি করি। সকালবেলা তুই আসলে হয়তো বুঝতে পারতি যে বাচ্চা আমাকেই কন্ট্রোল করতে হয়। আমাদের বিভিন্ন রকমের ঝামেলা, অফিসের ঝামেলা, বিডিও অফিসের ঝামেলা, বা বাচ্চাদের মিড ডে মিলের ঝামেলা, রাঁধুনিদের ঝামেলা, মেসেজ পাঠানোর ঝামেলা, খাতা নিয়ে ব্যস্ত থাকে। আর যে সুখদেব জানে যে ব্যবস্থা, যে কীরকম অবস্থা, টিচার না থাকলে যায় কি, একদিন স্কুল কামাই করা যায় না। বললাম না, দিদিমণি কী বলে যে স্কুল কামাই করতে হবে না, আপনি এসে একটু গুছিয়ে দিয়ে চলে যাবেন, মানে উনি বাকিটা তাহলে রিল্যাক্সে চালাতে পারবে। এই ওনাকে রেখে দিয়ে গেলে হয়তো উনি মেসেজই পাঠালো না, মানে স্কুলটা আমার উপরে। না, এটা কিন্তু একটা খুব ভালো কথা বললো। সবাইকে অনুরোধটা করি, অন্তত একবার দেখিস
89 সার্ভিসিয়ান্স নিজেদের, এটা সম্পূর্ণ নিজেদের। মানে যে কোনো অনুষ্ঠানে যেতেও ইচ্ছা করে, কিন্তু এমন পরিস্থিতি হয় যে হয়তো যেতেই পারলাম না, এই বছর প্রোগ্রামে যাওয়ার ঠিক করে ফেলছিলাম, কিন্তু আমার মিসেসের শরীরটা খারাপ সেদিন। এই যে 89 সার্ভিসিয়ান্সের যে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটে, সহৃদয়, যেটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, তুই জানিস ভালো করে, বা এই যে বছরে একবার পুনর্মিলনী উৎসব আবার দেখা হয়, বা এইবার যেমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সুরছন্দ, এই যে অনুষ্ঠান মিলনের সময় এগুলোকে মনে করিস তো প্রয়োজনীয়? হ্যাঁ, প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজনীয়। এটা তো খুব ভালো জিনিস, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা। কিন্তু মানুষ এত ব্যস্ত হয়ে গেছে নিজেকে নিয়ে, মানে এখন কি বলতো, একটা রবিবার সময় তো, সারা সপ্তাহে রবিবার, আমাদের তো এখন শনিবারও ছুটি নেই, শনিবারও বাড়ি যেতে যেতে 3টে বেজে যায়। এক রবিবার নিয়ে ওই সংসারের কাজকর্ম নিয়েই সব শেষ। সকাল 12টা পর্যন্ত, সারা সপ্তাহে কাজ পড়ে থাকে, 12টা পর্যন্ত তাহলে নিয়েই কাজ। এবার থাকবে বিকেলবেলাটুকু, এবার বিকেলবেলাটুকু বেরোনো যাবে। আর তাছাড়া মানে আমি তো এখন একটুখানি নতুন, যেহেতু আমার বাচ্চাটা যেহেতু যে নেই, একটু ফার্স্টেশনেও আছি, ওয়াইফকে সময় দিতে হয়। ছুটির দিনে আমি কোথাও বেরোই না, ছুটির দিনে এটা তো সংসারের প্রতি সবচেয়ে বড় প্রতিশ্রুতি, এটা তো করতেই হবে, সব কিছু ছেড়ে সবার আগে এটা করতে হবে। তো এই যে এইভাবে যে চলছে, তুই কি মনে করিস মানে দিস ইজ দি স্ট্যাটাস অফ লাইফ, মানে জীবনটিকে কোনো পরিবর্তন আসবে নাকি? হ্যাঁ, আসা তো উচিত, মানুষ আমাদের আসা তো উচিত। এখন আমরা বয়সের একেবারে শেষের দিকে, রিটায়ার্ডের সময়ের দিকে এসেছি, বন্ধুবান্ধব খুব প্রয়োজন, বন্ধু ছাড়া চলাই যাবে না, বন্ধু তার দরকার হবে। রিটায়ার্ডের পরে তখন তো একাকী হয়ে যাব, বন্ধুদের ছাড়া কি আমরা চলতেই পারবো না। আমি তো দেখি যেসব যারা এই এখনও কিছু রিটায়ারমেন্ট লোক এই বাজারে যখন আসি দেখি স্টেশনে বসে বসে গল্প করছে, আমি তখন চিন্তা করি আমাদের অবস্থাও সেরকম হবে, এই বন্ধুদের সাহায্য না থাকলে। ওই জন্য আমরা সন্ধ্যাবেলায় রাত 8:30 9টা নাগাদ আমাদের একটা গ্রুপ আছে আর কি, আমাদের শিমুরালি প্রসেনজিৎ জানে, হাটের হাট, ওখানে সবাই যে যার কাজে থাকে রাত 9টার সময় আসে, আধ ঘন্টা গল্প করে, চাটা খেয়ে 9:30 বাজলে যে যার বাড়ি চলে যায়। প্রতিদিনই আসবে, হয়তো আসতে একদিন পারলো না, কিন্তু প্রতিদিন আসবে, আসে গল্প করে। ওই বললো এইটুকুনি, ওই আধ ঘন্টা থেকে আধ ঘন্টা থেকে আমার 12 ঘন্টার মানে ক্লান্তি দূর হয়ে যায়। মানে আধ ঘন্টা বন্ধুত্ব খুব প্রয়োজনীয়, এটাই। হ্যাঁ, বন্ধুত্ব খুব প্রয়োজন। মানে সে যেদিন আসতে পারে না, সে পরে 3বার 4বার ফোন করে যে আমি আর ট্রেনে রয়েছি, আসতে পারছি না রে, তোরা আজকে কিছু মনে করিস না, এরকমও করে। তোর এত ব্যস্ততা থেকে যদি এরকম হয়, হঠাৎ করে ছুটি বলে, যেমন পুজোর ছুটি, তখন তো পুজো টুজোর ব্যাপার থাকে, বা এই যেমন কোভিডের সময় এসেছিল, মানে আমি বলতে চাই যে এইটাই, যদি ছুটি থাকে তো অলস সময় তুই কীভাবে কাটাস, মানে সেদিকে কোনো এনগেজমেন্ট নেই। অলস সময় আমাদের দুটো জায়গা আছে বন্ধুত্ব থাকার জায়গা। একটা জায়গা আছে আমাদের, একটা বন্ধুর দোকান আছে, সোনার দোকান, ওইখানে ওর দোকানে আমরা ওইখানে একটা গ্রুপ আছে, ওরা বসে ওইখানে গল্পটা করে, যা 5-6 জন আছে তারা গ্রুপ করে। আর ওর সঙ্গে ওইখানে 2-একটা পিকনিক হয় গ্রুপের সঙ্গে, ওই যে বললাম বেড়াতে যাবো। না, আমি বলছি অলস সময়, মানে বাড়িতে কোনো কাজ নেই, বাড়িতে বাজারঘাট করা আছে, তাহলে কি করিস, ঘুমাস? না, ঘুমাই না, বাড়িতেই থাকি না, হয়তো এখানে বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে, হয়তো বন্ধুদের বাড়িতে গেলাম, এই লোকাল বন্ধুর বাড়ি গেলাম, এখানে গল্প করলাম। আমাদের বন্ধু আছে, প্রসেনজিৎ চেনে, অমর বলে একটা বন্ধু আছে, ও পরে ফরেন স্টেটে চাকরি করে, তারপরে কল্যাণীতে সৈকত আছে, ওদের ফোন করলাম, কোথায় এরকম যদি হয়, তোর মানে যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু সুবিধা হবে, তাহলে তুই একটা দিন তোর নিজের মতো করে কেমন সাজাবি, তোর যা চাই তুই সবই পাবি, নিজের মতো কীভাবে সাজাবি দিনটাকে, কটায় উঠবি, কি খাবি? সেরকম মানে আমি সকালবেলা উঠে যাই, না বলছি মানে তো সব কিছু প্রোভাইড করা হবে, দেন হাউ উইল ডিজাইন এ ডে। হ্যাঁ, বন্ধু তখন চাইবো যে সব কিছু যখন পেয়েছি, এবার বন্ধুদের সঙ্গ নিয়ে একটু সময় কাটাবো, এটাও তো চাই। কিন্তু আমি এখন একটা পরিস্থিতিতে পড়েছি, মানে বন্ধুদের সময় দিতে গেলে তাহলে ফ্যামিলিকে সময় দিতে পারবো না, মানে
যদি কারণ আরো বেশিরভাগ সময়টা এখানে কেটে এখানেই তো সময়টা কেটে সকাল মোটামুটি 9:30 বাজলে 9:30টার পর আমি রেডি হতে শুরু করি, 10:10-15তে স্কুলে আসি, আর যেতে যেতে 5টা। তারপরে সন্ধ্যেবেলা হলে ফ্যামিলির বিভিন্ন যেসব দরকার হয় বেরোই। তাহলে নিজস্ব শখ বলতে শখ বলতে ওই বললাম বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান করা, এইসব করি। মানে না, যে মানুষের অনেক শখ থাকে না, যেমন ধর কেউ গান গায়, কেউ বাগান করে, না কেউ ছবি আঁকে। এরকম নেই, আমি বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে, বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান করতে ভালো লাগে। বাচ্চাদের বলি কালকে তোদের এই অনুষ্ঠান, আমি বাড়িতে একটু প্র্যাকটিস করে আসি, আচ্ছা 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 করে আসলাম, একটু সুন্দর করতে হবে, আচ্ছা। তাই এইরকম অনুষ্ঠান। তারপরে এমনি আমাদের ওইখানে যে বন্ধুটা আছে, ওর ছেলে আছে, ছেলে মেয়ে আছে, আমাকে আঙ্কেল করে, আমাদের বন্ধু রাইফেলে চাকরি করে। ও বলে আঙ্কেল তুমি খুব ভালো অনুষ্ঠান করো, আমরা শনি রবিবার হলে বিকেলবেলা আমাদের বাড়িতে এসো, আমরা একটুখানি অনুষ্ঠান করবো। আমি বললাম তো 2-3জন অনুষ্ঠান হয় না? বল না না, আমার বাবাও থাকবে, মাও থাকবে, তারপরে জেঠিমা থাকবে, ওই যাই আমরা ওখানে ইয়ে করলো, অনুষ্ঠান করলো, হয়তো ও একটু রান্নাবান্না করলো ওর ওয়াইফ, তারপর আমরা বিভিন্ন খাওয়া দাওয়া হলো। ওর মেয়ে ভালো আঁকে, ছেলে ভালো গান করে। স্কুল লাইফ বা শৈশব, এর মধ্যে কোন ঘটনা তোর আজও খুব মনে হয়, খুব মিস করিস? না, মিস করিছে ছোটবেলার ঘটনা, মানে কি আমাদের মানে প্রত্যেকদিন পাড়ার হয়তো বন্ধুদের খুব মার খেয়েছে, বা লোকের বাড়িতে চুরি করে ধরা পড়েছে। চুরি করে না, বা আমাদের একটা ভালো বড় নেশা ছিল, প্রসেনজিৎও ছিল আমাদের। মানে তোদের সবকিছু প্রসেনজিৎ ছিল, বুম্বা ছিল। হ্যাঁ, প্রসেনজিৎ আমার তো ক্লাসমেট, ওই হ্যাঁ। সারা কলেজ লাইফ পর্যন্ত ও ছিল, এখনো হারিয়ে গেছে, জানি না কেন, জানি না, কিন্তু ও আমাকে ছাড়া কিন্তু ও চলতো না। আজকে ও, এটা বলা উচিত না, এটা বলবো না, কারণ ওর ফ্যামিলি ব্যাপার, আজকে ও যাকে নিয়ে প্রতিষ্ঠিত সেটাও আমারই দান। মানে বুম্বা এবার আমাদের কমিটি মেম্বার হয়েছে, জানিস কি? কারণ ও যখন এর সাথে সম্পর্ক স্থাপন করে, ও তো পছন্দ করতো না, তাই তো সেখানে জীবনে কত কিছু তারপরে ও রিপ্রেজেন্টেটিভে চাকরি পাওয়ার পরে যেন একটু ডিটাচ হয়ে গেল। এখন তো ডিটাচই হয়ে গেছে, এখন তো আসেই না। তারপরে আমরা এক প্রফেশনে চলে এসেছি, ও আলাদা প্রফেশনে চলে গেছে। তা আমাদের পাড়ার একটা কিন্তু সবসময় তোর নাম করে কিন্তু। হ্যাঁ, ও আমাদের পাড়ার একটা ওই ব্যাপার হচ্ছে, যে একটু বড় হয় সে আর পাড়াতে থাকে না। আচ্ছা, এই এই একটা ব্যাপার, সে অন্য জায়গায় চলে যায়, সেটেলমেন্ট। কিন্তু আমাদের পাড়াটা খুব প্রতিষ্ঠিত পাড়া, এখনও কোনো একটা নতুন লোক, কেউ জায়গাও বিক্রি করেনি, কেউ নতুন লোকও ঢোকেনি। এক একজন 10 কাঠা 1 বিঘে করে 2 বিঘে করে এরা এলাকা ঘিরে রেখে দিয়েছে, প্রতিষ্ঠিত। মানে নাথপাড়া বললে সবাই চেনে এখনো। আচ্ছা, এক সময় নাথপাড়া বললে কি এমন লোক চেনে না, শিমুরালিতে সবাই চিনত। কিন্তু ওই বললাম, যেই বড় হয়ে যায় সে বাইরে চলে যায়, বাইরে গিয়ে সেটেল হয়ে যায়, আর তো ওখানেই থেকে যায়। আচ্ছা, অনেক লোকে অনেক কিছু বলে। কেউ বলে যে আমি যদি একটা ভালো চাকরি করতাম, বা আরও যদি পয়সা থাকতো, বা আমি বিদেশে বাড়ি থাকতাম, বা ওখানে আমি একটা ফ্ল্যাট কিনতাম। তো এই সমস্ত বিভিন্ন ধরনের লোকের মন্তব্য, সে যে সফলতা বলতে তোর কাছে কি মনে হয়? মানে সফলতা মানে আমি একটা বড় চাকরি করব, বড় কিছু বানাবো, এটা নয়। আমি সমাজের কি উপকার করতে পারবো সেইটাই হচ্ছে। আমি যাতে জীবনে আমাকে মনে রাখবে, আমি এখানে শিক্ষকতা করি, এখানে করে আমি এখানে থেকে অর্থনৈতিক টাকা পাই, যে চাকরি করে চলে গেলাম, আমাকে কেউ মনে রাখলো না, সমাজে কেউ বিপদে বললো, তার পাশে যদি একটু দাঁড়াতে পারি, সে আমাকে মনে রাখবে। শুধু টাকা অর্থ উপার্জন করলাম আর এই খরচ করলাম। ও সফলতা বলতে তো আমার তুই বলছিস ব্যক্তিগত বিলাসিতা নিয়ে সফলতা কোনো সংজ্ঞা হতো না। সফলতা হচ্ছে সমাজে আমাদের দান, সমাজে কিছু রেখে যেতে হবে যাতে আমাকে চিরকাল মনে রাখে, যে যত রাখতে পারবে। যেটা আমরা এখনো আমাদের এখানে বন্ধুদের আছে, আমরা জানি না, প্রসেনজিৎ তো আসে না আমাদের এখানে। আগেও মাঝখানে ওই যখন আমাদের পুজো হতো, দুর্গা পুজো, ওখানে আমরা বস্ত্র দান করতাম। প্রথম তো আমি আর প্রসেনজিৎ মিলে আমাদের দুর্গা পুজোটা 2000 সালে উদ্বোধন করেছিলাম। 2000 সালে তখন পাড়ার লোকজন কেউ ছিল না, তখন আমরা আমি আর ও মিলে উদ্বোধন করেছিলাম। আচ্ছা, এই যে তুই যে বললি, তাহলে কি সফলতার সুখ এই দুটো মানে সমার্থক হতে পারে না? না, সুখ আর সফলতা হবে, সফলতা আলাদা জিনিস, সুখ আলাদা। সুখ হচ্ছে নিজের অর্থনৈতিক দিয়ে কেনা জিনিস হতে পারে, সাংসারিক সুখটা।
কিন্তু সমাজের উপকার করব, সমাজে আমার ছাপ রেখে যাব, আমাকে মনে রাখবে, এইটাই হচ্ছে আসল সফলতা। এটা সবার মধ্যে থাকে না, যে বন্ধু বান্ধবকে কাছে থাকবো, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখবো, ওর বিপদে যদি পারি যেতে পারি না একটা ফোন করে জানবো, এটা হচ্ছে চেষ্টা করার। কিন্তু যেটা যেন আজকাল একেবারে হারিয়ে গেছে। তোর মানে ভাষাটা বেশ ভিন্ন, সুস্পষ্ট। তাহলে সফলতার সুখ একার্থক হতে পারে না। না না, আচ্ছা, যদি তুই একটা বড় লটারি পাস তাহলে কী করবি? হঠাৎ করে বিরাট, এই এখন ডিয়ার লটারি চলে, তো মানে যদি এরকম ডিয়ার লটারি পেয়ে যাস, আমার সত্যিকারে বলতে কি, আমার বড় বাড়ি, বড় ভালো যে ড্রেস বা বড় কিছু দরকার নেই। আচ্ছা। দরকার নেই। আমি যদি পাই, আমি পাবো কিনা জানি না, যদি পাই আমি অন্তত সমাজে একটা কিছু করে যেতে পারি, সেটা চেষ্টা করব। সমাজে যদি একটা কিছু স্কুল বা গরিবদের জন্য কিছু দান করে দিয়ে গেলে, যেটা আমরা এখন পারি না, যেটা আমরা করতে পারি, যেটা আমরা সহৃদয়, হ্যাঁ, যেটা সহৃদয়ে চেষ্টা করি। কিন্তু আমরা যে অবস্থায় আছি, মাঝে মাঝে অবস্থা হয় কি, এই ধর এখন যা পরিস্থিতি, আমার যা পরিস্থিতি, হয়তো আমি ভালো প্রাইমারি চাকরি করি, কিন্তু আমাদের ফ্যামিলিটা এত বোঝা মানে তোকে বলেই বুঝতে পারবো না। মাইনার 90% আমাকে খরচ করে ফেলতে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মায়ের জন্য প্রায় 10-12 হাজার টাকার ওষুধ লাগে, ওয়াইফের লাগে, আমার লাগে, এই দাদা ফ্যামিলি আছে, ফ্যামিলি বার্ডেনটা রয়েছে, সংসার খরচ। তুই আমাদের কোনো সহৃদয় অংশগ্রহণ করেছিলি? না, একবার অনেক গেছিলাম, সেকেন্ডবার গেছিলাম। সেনবার গেছিলি মানে ইয়েতে, তালান্ডু, হুগলি? না, তালান্ডু ওই না, সহৃদয় না, ওই অনুষ্ঠান, এমনি অনুষ্ঠান। আচ্ছা, আবার দেখাতে সহৃদয়ে যাইনি। সহৃদয় এবারে যেখানে গেছিলাম দুর্গাপুরে ভোলাপাড়ায়, ওই বাচ্চাদের আমি দেখি জামা কাপড় দেওয়ার জন্য তো আমি অঞ্জনের সঙ্গে যোগাযোগ করি। অঞ্জন বলে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, কোথায় এখন বান্ডিলি করার নেই, তার লোক নেই, জন নেই। না, এবারে করা হবে, আমরা সবাইকে জানাবো। একটা ক্লোদিং ব্যাংক করা হবে, সহৃদয় আগে থেকে করা হবে, যাতে আমরা সবাইকে জামা কাপড় দিতে পারি। হ্যাঁ, নতুন পুরানো কাপড় নিয়ে একটা ক্লোদিং ব্যাংক করা হবে, চেষ্টা করা হচ্ছে, নিশ্চয় হবে। আসলে আমাদের সঙ্গে যোগাযোগটা ভালো হয় না তো, এই দিকে ধর দেখি, মানে এইদিকে আমাদের রাজা আছে, কমিটি মেম্বার রাজা রয়েছে, তারপর মীনাক্ষী রয়েছে। তাছাড়া কমিটি মেম্বার হলে কথা নয়, যখন যাকে যে ফোন কর। রাজা কি বলতো, রাজাও ব্যস্ত, রাজা বিশাল ব্যস্ত, রাজাকে ফোন করলে ফোনই পাওয়া যায় না, একমাত্র দেখলাম সুখদেবকেই পাওয়া যায় ফোনে। তো সুখদেব বলবি, কমিটি মেম্বার হবার জন্য আলাদা করে কিছু না, ওটা তো জাস্ট মানে স্টিয়ারিং কমিটি। মানে তুই রাজা বল, সুখদেব বল, অঞ্জন, অল আর সেম। আমি, তুই, রাজা, সুখদেব, বর্ণালী, মীনাক্ষী, তারপর সুজিত, সবাই সেম। তুই তোর যেটা প্রস্তাব বলে মনে হয় যে একটা কিছু ভেবেছি, নতুন কিছু করা যেতে পারে, সাথে ফোন করবি, এনিওয়ান, আমরা চলে আসবো। যদি সেটা গ্রহণযোগ্য হয়, তোকে ফোন করবো, তোর সাথে আলোচনা করবো। এনিবডি, ইফ এনিবডি হ্যাভ এনি নিউ প্রপোজাল, যদি কারোর মনে কোনো নতুন প্রগতিমূলক প্রস্তাবনা থাকে, সাথে ফোন করবি এনি টাইম। ভালো তো আমার ব্যক্তিগত না, ভুলানো ব্যক্তিগত না, ভালো জিনিসটা সামগ্রিক, সবার হওয়া উচিত। সর্বজনগ্রাহ্য ভালো যদি কিছু প্রস্তাবনা থাকে, অবশ্যই সেটা প্রাথমিক পরিকল্পনা করে জানা, যদি সেটা গ্রহণযোগ্য হয়, সম্ভব পড়ে, অবশ্যই সেটা নিয়ে কাজ করব। এই যে সহৃদয়, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমি আগেও বলেছি, গ্রুপেও বলেছি, সহৃদয় যদি তোর কোনো প্রস্তাবনা থাকে যে এরকম একটা জায়গায় করা যেতে পারে, বা আমরা যেভাবে যাই সেরকমভাবে না গিয়ে অন্য কোনোভাবে কোনো কাজ করা যেতে পারে, জানা। যদি গ্রহণযোগ্য হয় নিশ্চয়ই করবো, নিশ্চয়ই সবাই মিলে এগিয়ে যাবো। কারণ এটা তো আমার বা কারোর ব্যক্তিগত পছন্দের জন্য না, এটা হচ্ছে গ্রুপের পছন্দের জন্য, গ্রুপের সম্মানের জন্য, সামগ্রের উপকারিতার জন্য। অবশ্যই তুইও জানাবি, নিশ্চয়ই জানাবি, তাতে তুই যাকে ফোন পাস তাকেই জানাবি, তাতে কী অসুবিধা। এসে তো গেল। তাহলে তুই লটারি পেলে বা তোর যেটা সব ক্ষেত্রে তুই বলছিস, সেটা হচ্ছে তোর চাওয়া হচ্ছে সমাজের জন্য কিছু করা, এটাই তো তোর চাওয়া। তুই সমাজের জন্য কী করবি এখন অবধি? তোর যে মানে সক্ষমতা আছে, সেই হিসাবে সমাজের জন্য স্কুল পড়াচ্ছিস, আর কিছু করার ইচ্ছে?
গরিব ছেলে মেয়েদের যদি হেল্প করা যায়, হেল্প করা দিয়ে অর্থনৈতিক অবস্থা হয়, অর্থনৈতিক অবস্থা বিভিন্ন না হলেও অন্য কিছু দিয়ে হেল্প করা। কোনো কিছু হেল্প করা যেতে পারে। আমি এখনও ব্যবস্থা করি, বাচ্চাদের বইপত্র যদি দরকার হয় বইপত্র কিনে দিই, পুরনো বই এনে দিই, জামা কাপড় দিই। এখনও এখানে পুরনো বাচ্চা যেসব বাচ্চা দুই ওদের আচ্ছা, দেখাবো। তোদের স্কুলে তো মানে বইপত্রের তো অভাব হবে না? না, বইয়ের অভাব নেই, অনেক বই আছে। হ্যাঁ, প্রচুর বই বই আছে। অভাব নেই। তাহলে তাহলে কি কিনে দিয়েছে তাহলে বই? মানে অন্য স্কুলে বড় বাচ্চাদের কথা বড় বলছি। বড় বাচ্চাদের, যেসব হাই স্কুলে বাচ্চা আছে যদি আচ্ছা। ওরা কিনতে পারলো না, হ্যাঁ, আর চাকদাতে পুরনো বইয়ের দোকান থেকে যায়, ওখান থেকে বই কিনে দেওয়া যায়। কিন্তু স্কুল থেকে বই দেয় না এখন? স্কুল থেকে বই দিলে যায়, এই যে আমাদের একটা বন্ধুর ছেলে না, কিছু কিছু বই দেয় না এখন। এখন স্কুলে বই প্রায় শেষের দিকে হয়ে গেছে, একটা বাচ্চার জন্য একটাই বই আসে। আচ্ছা এবার হয়তো 10টা বাচ্চা বই পেলো না, আর পাবে না সারা বছর। আচ্ছা। আর যদি ইংলিশ মিডিয়াম যেসব বাচ্চা পড়ে তার তো বইই আসে না। তারপরে এই বিভিন্ন রকম সহায়িকা, একটা সহায়িকার দাম 500-600 টাকা। এবার সেই সব পুরনো বন্ধু বান্ধব আছে, তাদের কাছে থেকে লিখে নিয়ে আমি নিয়ে রেখে দিই, দিয়ে দিলাম। সে 6, 7, 8 পরে ওদেরকে দিয়ে দিলাম, কোশ্চেন ব্যাংক দিয়ে দিলাম। ওরা তো বিক্রি কেজি দরে বিক্রি করে হ্যাঁ, দেয়, তাই তো, স্বাভাবিক ব্যাপার। কেজি দরে বিক্রি করে দেয়। স্বাভাবিক আমি ব্যাপার। যদি ওদের থেকে নিয়ে দিতে পারি, আরে সেই বাচ্চাটা তো উপকৃত হতে পারে। আর 500-600 টাকা দিয়ে একটা সহায়িকা কিনতে পারে। 5টা সহায়িকা কিনলে দেয় 2,500 টাকা দাম। তাহলে এমনি বন্ধু বান্ধব আছে, তাদের হয়তো একটা প্রাইভেট টিউশন পড়ায়, বলে দিলাম যে একে পাঠালাম, এর থেকে পয়সা নিস না, যা পড়িয়ে দিল। এরকম করে অর্থনৈতিক সাহায্যর চাইতে মানে আমার মনে হয় এগুলো হ্যাঁ, করাই এগুলো ভালো। এগুলো অনেক প্রয়োজন। সবসময় অর্থনীতির সাহায্যে মানুষের উন্নতি হয় না। কত অর্থনীতি দিতে পারে? ছাড়াও অনেক উন্নতি করা যেতে পারে যদি মানসিকভাবে সেটার প্রতি অনুগত হওয়া যায়। কিন্তু ওটা বলি না, কিন্তু যে জীবনের স্মরণীয় ঘটনা বলতে কি বোঝাস, মানে তোর কি আছে? আমার সেরকম স্মরণীয় ঘটনা বলতে সেরকম খুব একটা নেই। এমনি দুঃখের হতে পারে, সুখের হতে পারে, দুঃখের কিন্তু তো সারা জীবনটা তো দুঃখেই কেটে গেছে। সবার সারা জীবনটাই দুঃখের। চাকরি পাওয়ার আগে পর্যন্ত বলতে নেই, পাড়ায় যেসব বন্ধু বান্ধব ছিল তারা আমাকে দেখলে এড়িয়ে চলতো, এটাও একটা দুঃখ। যারা আজকাল এখন সেদে কথা বলে, আত্মীয় স্বজনও তাই, তারা মুখ ফুরিয়ে তোর জীবনে তাহলে কার প্রভাব সবচেয়ে বেশি মনে করবে, মানে কোন মানুষটা তোর জীবনকে ভীষণভাবে প্রভাবিত করেছে? আমার জীবনে প্রভাব বিস্তার করে বলতে গেলে সে কলেজ লাইফে চলে যেতে হবে। কলেজ লাইফে আমার সঙ্গে দমদমের একটা মেয়ে পড়তো আর কি, সে প্রসেনজিৎরাও জানে না, কেউ জানে না। সে আমাকে হেল্প করতো আর কি, টাকা পয়সা দিত আর কি। আমার বাবার ক্ষমতাও নেই যে প্রাইভেট টিউশন পড়ানো ছিল না, আচ্ছা। ওই টাকা পয়সা দিত। বাহ। কিন্তু আমি নিজে বিট্রে করেছি মেয়েটা যখন বাইরে চলে যায় তখন আমার সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাড়ির লোকরা পছন্দ করে না যে নন বেঙ্গলি মেয়ে, যে ওর সঙ্গে যোগাযোগ রাখবে না। কিন্তু যোগাযোগ রাখা উচিত ছিল আর কি, আমি কিন্তু রাখতে মানে পারি। এই জন্য তোর মনে একটা আফসোস রয়েছে, কিন্তু আফসোস তাকে আর রয়েছে বা- কোনোদিন খুঁজেও পাইনি। আচ্ছা, এরপরে খুঁজেও পাইনি। দমদমে আমি যে চাকরি পাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করেছি, ও যেখানে থাকতো বললো ওরা চলে গেছে এখান থেকে। আমি কোনো যদি মোবাইল নম্বর বললো, তখন তো মোবাইল ছিল না, না। যোগাযোগ করতে পারিনি। তা আমার যা মনে হয় খুঁজে পাবো, কোনো দিন না কোনো দিন ট্রেনে হলেও দেখা পাবো। সেই দিন নিজের আফসোস, যেটা ভুল করেছি সেটা সংশোধন করে নেব, ক্ষমা চেয়ে নে। তাছাড়া আমাদের আত্মীয় স্বজন খুব একটা আমাদের হেল্প করেনি। তাহলে আগামী পরিকল্পনা তোর কি? এই রিটায়ার্ডের পরে ওই যে বললাম, গরিব ছেলে মেয়েদের পড়াবো, বিনা পয়সায় পড়াবো। একটা বুক ব্যাংক করব, বইপত্র, যাতে গরিব ছেলেমেয়েরা বইপত্র নিয়ে যেতে পারে। এটা অনেক বই জোগাড় করেছি আমি। কিন্তু পড়াবি কোথায়? বাড়িতে? পড়াবো কেন, কত আছে, জায়গা আছে আমাদের। কালীগঞ্জে ঘর আছে, আমাদের বন্ধুর বিশাল বাড়ি আছে, ফাঁকা বাড়ি। ও তো বলে তুই পড়াস, ও রিটায়ার্ড হয়ে যাবে, ও পড়াবে। বললে বিনা পয়সায় পড়াবো, কোনো ব্যাপার না, গরিব ছেলে মেয়েদের পড়াতো। তো এই হচ্ছে আমাদের ভালো ছেলের গল্প। আমাদের সেই ভালো ছেলেটা
সেই ভুলন দেবনাথের ছোট্ট গল্প। কলেজ পেরিয়ে আজকে সুখে দুঃখে হাসিতে খুশিতে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, অনেক স্বপ্ন নিয়ে রয়েছে সমাজের জন্য কিছু করার। এটা আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা যে সমাজে থেকে বিভিন্ন কিছু নিয়ে গ্রহণ করে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছি। এখন সময় এসেছে সেই সমাজকে আবার কিছু ফিরিয়ে দেওয়া। সেই প্রচেষ্টা নিয়ে আমাদের 89 সহৃদয়, সেই প্রচেষ্টাকে সফলতার এনে দেওয়ার জন্যেই 89 আরবি সায়েন্সের। হ্যাঁ, আর আমার একটা কথা আছে, যদি এই 89-এর এই সহৃদয় এই ইয়েটা যদি জানুয়ারিতে না করে যদি ডিসেম্বরের সহৃদয় জানুয়ারিতে হয় না, তো সহৃদয় পুজোর আগে হয় না অনুষ্ঠানটা দেখা, হ্যাঁ, আবার আবার দেখাটা। দেখাটা যদি ডিসেম্বরে হয় খুব ভালো হয়, ডিসেম্বরের শেষের দিকে। কারণ আমাদের জানুয়ারিতে খুব চাপ থাকে স্কুলের, ওই সময় সবাই যদি বলে হবে, কারণ হ্যাঁ, আমার একার জন্য, 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে এই সময় ছুটি থাকে। সবাই দেখছে শুনছে, তোরাও বলিস, তো যদি মনে হয় যে ডিসেম্বর হবে তাই হবে। হ্যাঁ, তাহলে আমরা অনুষ্ঠানটা যেতে কারণ পারবো। সবাইকে নিয়ে অনুষ্ঠানটা, হ্যাঁ। সবাই যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, জানুয়ারিতে প্রোগ্রামটা হলে কি ওই সময় চাপ থাকে, ওই সময় প্রোগ্রাম করা যাওয়া অ্যাটেন্ড করা যায়, বছরের প্রথম তো এই যে ওই সময়। কিন্তু ওই ডিসেম্বরের শেষের দিকে ফাঁকা থাকে, স্কুলও চাপ নেই। তোরা সবাই শুনলি, বলবি তোদের কি ইচ্ছা। যদি মনে হয়, যে মাসে তোদের মনে হবে, যদি সর্বাধিক সংখ্যক বন্ধুরা তাই ইচ্ছা প্রকাশ করে, তবে তাই হবে। কারণ গ্রুপটা কারোর ব্যক্তিগত নয়, গ্রুপটা সবার।